বিসমিল্লাহির রহমানির রহিম। রাব্বি জিদনি ইলমা, রাব্বি জিদনি ইলমা, রাব্বি জিদনি ইলমা। আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে আমরা ফৌজদারি কার্যবিধি শেষ করেছি, তাই না? আজকে আমরা পেনাল কোড পড়বো। পেনাল কোড সম্পর্কে জানতে চাইলে একটু গুগল সার্চ করে নেবেন। পেনাল কোডের পটভূমি, ইতিহাস, এই জায়গাগুলো থেকে সাধারণত এমসিকিউ বা লিখিত প্রশ্ন কখনো আসে না, ওই জন্য এত আলোচনায় যাব না। যত সংক্ষেপে, যত কম ধারাগুলো নিয়ে যত দ্রুত শেষ করা যায় সেই চেষ্টাই করব, কারণ আমাদের সময় খুবই কম। হ্যাঁ, আমরা সরাসরি ক্লাসে যাব। দণ্ডবিধি আইন, আপনারা এক ধারায় যাওয়ার আগে কিছু গুরুত্বপূর্ণ তথ্য যেগুলো থেকে এমসিকিউ দিতে পারে এগুলো একটু বলি, সবাই একটু মনোযোগ দিয়ে শোনেন। দণ্ডবিধি আইন হলো 1860 সালের আইন, তাই না? কিন্তু আইনটা প্রণয়ন হওয়ার আগে কিন্তু আইন কমিশন গঠন হয়েছিল। আইন কমিশন গঠন হয় 1834 সালে। আর আইন কমিশনের প্রধান ছিলেন লর্ড ম্যাকুলে। লর্ড ম্যাকুলে, এই ভদ্রলোক ছিলেন আইন কমিশনের প্রধান। তিনি এবং তার সঙ্গে আরো অনেকগুলা ব্যক্তি মিলে এই আইনগুলো পাশ করে। হ্যাঁ, তো এই যে কমিশনটা গঠন হয় সর্বপ্রথম 1834 সালে। এরপরে ধীরে ধীরে বিভিন্ন ভাবে পরিবর্তন হয়ে আমরা বর্তমানে যে পেনাল কোডটা দেখতে পাই, এটা কিন্তু পরিবর্তিত রূপ। আচ্ছা, এবার 1860 সালে আইনটা প্রণয়ন হলেও কার্যকর হয় 2 বছর পরে গিয়ে। 2 বছর পরে মানে 1862 সালে কার্যকর হয়। তারিখ দুইটা একটু জেনে নেই। 1860 সালের 6 অক্টোবর আইনটা প্রণয়ন হয়। 1862 সালের 1 জানুয়ারিতে গিয়ে বা 1 জানুয়ারিতে গিয়ে কার্যকর হয়। এখন আর আগের মতো পয়লা লেখে না, 1 জানুয়ারি লিখলেই হয়ে যায়। তো 1 জানুয়ারি 1862-তে কার্যকর হলো, আর প্রণয়ন হলো 6 অক্টোবর 1860। তাহলে বুঝলাম 2 বছর পর আইন প্রণয়ন হলে সাথে সাথেই কার্যকর হবে এমন নাও হতে পারে। গেজেটে যদি উল্লেখ থাকে যে এই দিন থেকে আইনটা কার্যকর হবে, সেই দিন থেকেই কিন্তু কার্যকর হয়। তাহলে মোটামুটি তিনটা ডাটা অলরেডি আমরা নিয়ে নিলাম। একটা হলো 1834 সালে আইন কমিশন গঠন হয়, চেয়ারম্যান ছিলেন ম্যাকুলে। প্রণয়নের তারিখ 6 অক্টোবর 1860, কার্যকরের তারিখ 1 জানুয়ারি 1860। আচ্ছা, এরপরে দণ্ডবিধি আইন কত নং আইন? দণ্ডবিধি আইন 1860 সালের 45 নম্বর আইন। সর্বমোট অধ্যায় রয়েছে মোটামুটি, আপনি যদি দেখেন 23টা অধ্যায় রয়েছে। যদিও ষষ্ঠ ক নবম ক অধ্যায় আছে, তো ক অধ্যায়গুলো ওইভাবে আলাদা হিসাব করা হয় না। মোটামুটি 23টি অধ্যায়, 511টি ধারা রয়েছে। দণ্ডবিধি আইনকে মূল আইন বা মৌলিক আইন বলা হয়। মূল আইন এবং পদ্ধতিগত আইনের মধ্যে কিছু পার্থক্য রয়েছে, এগুলো আমরা অন্য কোনো সময় আলোচনা করব ইনশাল্লাহ। তো আপাতত এইটুকু জানবো, দণ্ডবিধি আইনকে মূল আইন বা মৌলিক আইন বলা হয়, সাবস্ট্যান্টিভ ল বলা হয়। হ্যাঁ, দণ্ডবিধি আইনে দুই ধরনের বিধান, একটা হলো দণ্ডের বিধান আর একটা হলো অপরাধের সংজ্ঞা। এই জন্য দণ্ডবিধি আইনটাকে যুগপৎ আইন বলা হয়। একই সাথে দণ্ডের বিধান পাশাপাশি বিভিন্ন অপরাধের সংজ্ঞা দেয়া আছে জন্য দণ্ডবিধি আইনকে যুগপৎ আইন বলা হয়। দণ্ডবিধি আইনটা 2004 সালে সর্বশেষ সংশোধনী হয়, 82 এবং 83 নম্বর ধারা। সর্বোচ্চ শাস্তি আপনারা জানেন, সর্বোচ্চ শাস্তি হলো 303-এ যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত অবস্থায় যদি কোনো ব্যক্তি খুন করে, তাহলে 303 ধারা মোতাবেক তিনি মৃত্যুদণ্ডে দণ্ডিত হবেন। সর্বনিম্ন শাস্তিটাও আমরা একটু দেখে নেব। সর্বনিম্ন শাস্তি হলো 24 ঘন্টা পর্যন্ত দণ্ড, কারাদণ্ড, অথবা 10 টাকা পর্যন্ত অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবে। 510 ধারায় দেখব। তাহলে মৃত্যুদণ্ডের ধারাটা সর্বোচ্চ ধারা 303, সর্বোচ্চ দণ্ডের ধারা 303, সর্বনিম্ন দণ্ডের ধারা 510। সর্বোচ্চ দণ্ড কি? মৃত্যুদণ্ড। সর্বনিম্ন দণ্ড হলো 24 ঘন্টা পর্যন্ত কারাদণ্ড, 10 টাকা পর্যন্ত জরিমানা দণ্ডে দণ্ডিত হবে। এরপরে একটা গুরুত্বপূর্ণ ধারা পড়েছিলেন আপনারা, ফৌজদারি কার্যবিধির 5-এর 1, মনে আছে আপনাদের? ফৌজদারি কার্যবিধি 5-এর 1-এ বলা ছিল দণ্ডবিধি আইনের অধীনে যে অপরাধগুলো, এই অপরাধের তদন্ত, অনুসন্ধান, বিচার এগুলো হবে ফৌজদারি কার্যবিধি অনুযায়ী। এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে, যেহেতু দণ্ডবিধিতে কেবলমাত্র দণ্ডের বিধান এবং অপরাধের সংজ্ঞা, তাহলে বিচার কিভাবে হবে, বিচারের পদ্ধতি, এগুলোর জন্য আপনাকে আবার ফৌজদারি কার্যবিধির সাহায্য নিতে হবে। এর জন্য আইনগুলো রিলেটেড, একটা আরেকটাকে ছাড়া চলতে পারে না, ওতপ্রোতভাবে জড়িত। ওই কথাটা মনে রাখতে হবে যে দণ্ডবিধির অপরাধ আছে, দণ্ড আছে, কিন্তু তদন্ত, অনুসন্ধান, বিচার কিন্তু আপনাকে ফৌজদারি কার্যবিধি অনুসরণ করেই এগুলা করতে হবে। আচ্ছা, এবার আসেন দেখবো দণ্ডবিধি আইনে মোটামুটি মৃত্যুদণ্ডের ধারা কয়টা রয়েছে। মৃত্যুদণ্ডের ধারা রয়েছে 10টি। 10টি ধারা আমরা আজকে মুখস্থ করে ফেলবো, এটা একটা লিখিত প্রশ্নের উত্তর।
দণ্ডবিধি আইন অনুযায়ী কোন কোন ধারায় কোন অপরাধী ব্যক্তিকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা যায়। 121, এগুলো আমরা পরে পাবো ধারাগুলোতে কোনটাতে কি, আপাতত একটু শিখে নেব। 121, 132 এই দুইটা আলাদা করে নেবেন। 121, 132, তারপরে 302, 3, 5, 7 এভাবে পড়বো। 302, 3, 5, 7 কয়টা গেল? 4 আর 2 6টা, আর আছে 7টা। আচ্ছা, একটা বাদ দিয়ে গেছি। 121, 132, 194, ওই যে কাউকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করার উদ্দেশ্যে যদি মিথ্যা সাক্ষ্য দান করা হয় তখনও মৃত্যুদণ্ডের ব্যবস্থা রয়েছে। তাহলে 121, 132, 194 এই তিনটা আলাদা করে পড়বো। তারপরে 302, 3, 5, 7, তাহলে 4 আর 3 7টা, আর বাকি থাকলো তিনটা। সেই তিনটা ধারা হলো 326-এর ক, 364-র ক, 396 খুন সহ ডাকাতি। বুঝতে পারলাম? এগুলো পরে আমরা ধারাতে দেখবো, তখন তো মুখস্থ হয়ে যাবে। আপাতত মৃত্যুদণ্ডের ধারা 10টা লিখে রাখবো বইয়ের পাশে। 10টি মৃত্যুদণ্ডের ধারা কি কি? 121, 132, 194, এটা একদম মুখস্থ থাকবে আপনাদের। 194, 302, 3, 5, 7 এই চারটা। এরপরে 326-এর ক, 364-র ক, 396। আচ্ছা, এই গেল এই ধারাগুলোতে মৃত্যুদণ্ডের ব্যবস্থা আছে। হ্যাঁ, এরপরে আসেন যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হওয়ার ব্যবস্থা। এরকম 55টি ধারায় যাবজ্জীবন কারাদণ্ডের ব্যবস্থা রয়েছে। এতগুলো ধারা তো পরীক্ষায় আসবে না। যদি এরকম লেখে কোন কোন ধারায় মৃত্যুদণ্ড এবং যাবজ্জীবন কারাদণ্ডের ব্যবস্থা রয়েছে, আপনি দেখবেন যে ধারাগুলোতে মৃত্যুদণ্ডের ব্যবস্থা দেয়া থাকে এটাতে পাশাপাশি যাবজ্জীবন কারাদণ্ডও দেয়া থাকে। তো যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা যায় কোনো ব্যক্তিকে, এরকম পেনাল কোডের 10টি অপরাধ লিখুন। এই ধারাগুলো আপনি ব্যবহার করতে পারবেন। বাকিগুলো আমরা জানবো পরে ধীরে ধীরে। তো এই ধারাগুলো মানে মৃত্যুদণ্ডের ধারা কেবলমাত্র মৃত্যুদণ্ডে না, যাবজ্জীবন কারাদণ্ডের ক্ষেত্রে দুই একটা বাদে মনে যাবজ্জীবন কারাদণ্ডের ক্ষেত্রেও ব্যবহার করা যাবে। বুঝতে পারলাম? তাহলে মৃত্যুদণ্ডের বিধান রয়েছে 10টা ধারায়, যাবজ্জীবন কারাদণ্ডের বিধান রয়েছে 55টি ধারায়। এরপরে আসেন পুলিশ সদস্যগণ যদি অপরাধ করে তাদেরও অনেকগুলো দণ্ডের ব্যবস্থা রয়েছে। দণ্ডবিধিতে তো দণ্ডের ব্যবস্থা রয়েছে। এখানে মনে করেন যে যে কাজ করবে সেই অপরাধের জন্য দণ্ডিত হবে। ধরেন নিলামে অংশগ্রহণ, আমরা যেমন গত ক্লাসে সিআরপিসি তে একটা ধারা পড়েছিলাম 169। একইভাবে পেনাল কোডেও কিছু শাস্তি আছে, সরকারি কর্মচারীর অধ্যায়ে কিছু শাস্তি আছে। আবার আপনি পুলিশ আইন অনুযায়ী, পিআরবি অনুযায়ী, সরকারি কর্মচারী আইন অনুযায়ী, শৃঙ্খলা আপিল বিধিমালা অনুযায়ী সরকারি কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে। অর্থাৎ সরকারি কর্মচারীদের দণ্ডিত করার জন্য কেবলমাত্র পেনাল কোডই নয়, পাশাপাশি বিভিন্ন আইনে শাস্তি বিধানের সুযোগ রয়েছে। আচ্ছা, আশ্রয় দান সংক্রান্ত অপরাধ আমরা দেখতে পাবো 52 কয়ে পাবো আশ্রয় দানের সংজ্ঞা। এরপরে দেখবো আমরা 136, 212, 216 ক আরো আছে। এই ধারাগুলোতে আবার আশ্রয় দানের জন্য দণ্ডের ব্যবস্থা রয়েছে। আচ্ছা, আবার 157 পাবেন আপনারা ভাড়াটিয়া লোকদেরকে আশ্রয় দান করা। আচ্ছা, ছদ্মবেশ সংক্রান্ত কিছু অপরাধ, এগুলো আলাদা করে পড়লে কি হবে, যদি এরকম প্রশ্ন দেয় লিখিত প্রশ্ন ছদ্মবেশ সংক্রান্তে কোন কোন ধারায় দণ্ডের ব্যবস্থা, তখন আপনি এইটুকু থেকে শুধু ওই ধারা কয়েকটা আলোচনা করে লিখিত প্রশ্নের উত্তর দিতে পারবেন। এইবার চলে যাব আমরা এক ধারায়। যেহেতু আইনের শুরুতেই ধারা 1, আপনাকে আর ধারাটা জানতে হবে। আইনের নাম হলো দণ্ডবিধি বা পেনাল কোড। পেনাল কোড লিখবেন একদম ঠিক আছে, দণ্ডবিধি লিখলেও ভুল নাই, কিন্তু বাংলাদেশ দণ্ডবিধি লেখা যাবে না। অনেকেই বাংলাদেশ দণ্ডবিধি লেখেন, এইভাবে লেখার সুযোগ নাই। আজকে থেকে আমরা লিখবো এই আইন হলো দণ্ডবিধি আইন অথবা পেনাল কোড আইন, দুইটাই রাইট, কিন্তু বাংলাদেশ দণ্ডবিধি লেখা যাবে না। সঙ্গে 1860ও লিখবো, সালটা দেয়া ভালো, আইনটা পরিপূর্ণ হয়ে যায়। দণ্ডবিধি 1860 বা পেনাল কোড 1860 যদি লেখার শুরুতেই আইনের নামটা লেখেন। আর ধারার ক্ষেত্রে এভাবে সালটাল দেওয়ার দরকার নেই, সরাসরি ধারা লিখলেই হবে। আচ্ছা, তাহলে এক ধারায় আমরা দেখলাম দণ্ডবিধির নাম, পাশাপাশি 1860 সালের 45 নম্বর আইন। এবার আসেন দুই ধারায় কি বললো। দুই ধারায় বলতেছে যে যদি কোনো ব্যক্তি দণ্ডবিধি আইনে যে বিধান আছে, মোটামুটি 511টা ধারায় যে বিভিন্ন ধরনের অপরাধ দণ্ডের বিধান আছে, এগুলোর পরিপন্থী কোনো কাজ করে তাহলে তিনি অপরাধ করেছেন বলে গণ্য হবেন। পাশাপাশি তাকে দণ্ডবিধির অধীনে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা যাবে। মনে করেন 302 হলো খুনের শাস্তি দেয়া আছে, আপনি যদি 302 এর বিধান ভায়োলেশন করেন বা এই কাজ করে ফেলেন, তাহলে আপনি 302 এর অধীনে আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে। এটা বললো যে দণ্ডবিধির যে বিধানগুলো আছে এগুলোর যদি কেউ লঙ্ঘন করে ফেলে বা এই কাজগুলো যদি কেউ করে তাহলে সে অপরাধ করেছে বলে গণ্য হবে, পাশাপাশি দণ্ডবিধি অনুযায়ী তাকে দণ্ডিত করা যাবে।
তিন আর চার দুইটা ধারা একসাথে পড়বো। তিনে বলতেছে বাংলাদেশের বাইরে যদি কোনো ব্যক্তি, অনেকটা 54 ধারার মতো, 54 ধারায় বলা আছে না যে বাংলাদেশের বাইরে কৃত কোনো কাজ করে যদি বাংলাদেশে আসে তাহলে কি হবে, ওই ব্যক্তিকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা যায়। আচ্ছা, এখন মোটামুটি নবমততে এটা, তাই না? নবমত 9, 10, 11, হ্যাঁ। তো এই যে 9 নম্বর যে নবমত যেখানে বলা আছে, দেখেন বাংলাদেশের বাইরে কৃত কাজ, বাংলাদেশের বাইরে খুন করে বাংলাদেশে আসছে কোনো ব্যক্তি, আপনি ফৌজদারি কার্যবিধি অনুযায়ী তাকে গ্রেপ্তার করতে পারলেন, ফৌজদারি কার্যবিধির 188 ধারা অনুযায়ী আপনি বিচার করতে পারলেন, কিন্তু আপনি দণ্ডবিধি 302-এ তাকে কিভাবে আপনি দণ্ডিত করবেন? এই যে 3 এবং 4 ধারার ক্ষমতা বলে বাংলাদেশের বাইরে যদি কোনো কাজ করে আসে যেটা দণ্ডবিধি অনুযায়ী অপরাধ, আপনি তার বিরুদ্ধে দণ্ডবিধিও প্রয়োগ করতে পারবেন। এই জন্য এই ধারা দুইটাকে বলা হয় অতিরাষ্ট্রিক প্রয়োগ। অতিরাষ্ট্রিক প্রয়োগ মানে বিশ্বব্যাপী প্রয়োগ করা যাবে, অর্থাৎ বাংলাদেশের বাইরে যে কোনো জায়গায় কোনো অপরাধ যদি করে, সেটা যদি দণ্ডবিধির অধীনে যে কোনো অপরাধ হয়, ওই ব্যক্তিকে যেখানে পাওয়া যাবে সেখানেই তার বিরুদ্ধে, সেখানে অপরাধ করেছে ধরে নিয়ে তার বিরুদ্ধে বিচার করা যাবে বা তাকে দণ্ডবিধি অনুযায়ী দণ্ডিত করা যাবে। বুঝতে পারলাম ঘটনা? তাহলে তিনে বললো বাংলাদেশের বাইরে কোনো কৃত কাজ যেটা বাংলাদেশে করা হলে অপরাধ হবে সেটাও দণ্ডবিধি দিয়ে বিচার করা যাবে। আবার কোনো ব্যক্তি হতে পারে বিমানে অথবা জাহাজে, রেজিস্ট্রিকৃত বিমান বা জাহাজ অথবা জলপথে স্থলপথে যেখানেই হোক না কেন, দণ্ডবিধির বিধান পরিপন্থী যদি কোনো কাজ করে তাহলে তিনি অপরাধ করেছেন বলে গণ্য হবে বা তার বিরুদ্ধেও এই আইনটা প্রয়োগযোগ্য হবে। তাহলে 3, 4, 2টা মিলে আমরা একসাথে পড়ে ফেলবো। আবার বাংলাদেশের বাইরে সংগঠিত কিন্তু আইন বলে বাংলাদেশের ভিতরে বিচারযোগ্য, একই কথা কিন্তু অপরাধ কোথায় সংগঠন করছে? মনে করেন ইন্দোনেশিয়ার জল ও সীমায় অপরাধ সংগঠন হয়েছে, কিন্তু জাহাজটা ছিল বাংলাদেশের রেজিস্ট্রিকৃত জাহাজ, অথবা বিমানে অপরাধ সংগঠন হয়েছে, ওই এলাকাটা ছিল কাতার, পরে বাংলাদেশে এসে ল্যান্ড করছে, বাংলাদেশে যেখানে পাওয়া যাবে সেখানেই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে। এই হলো 3, 4 ধারা। তিনি বলছে বাংলাদেশের বাইরে সংগঠিত কিন্তু বাংলাদেশের ভেতরে বিচার করা যাবে। 4-এ বলছে যেখানেই তাকে পাওয়া যাবে, জলে স্থলে রেজিস্ট্রিকৃত জাহাজে, সেখানেই তাকে অপরাধ করেছে ধরে নিয়ে তার বিচার করা যাবে। আচ্ছা, এরপরে সরাসরি আমরা এই 6, 7 এগুলো আপনারা বাদ দিয়ে ফেলবেন, এমনি যদি কেউ পড়তে চান রিডিং করে ফেলবেন। সরাসরি আমরা 14 ধারায় চলে যাব। রাষ্ট্রের কর্মচারী, সার্ভেন্ট অফ স্টেট, রাষ্ট্রের কর্মচারী কাদেরকে বলা হয়? দেখেন, রাষ্ট্রের কর্মচারী এবং সরকারি কর্মচারী এটা নিয়ে মোটামুটি অনেক দ্বিধাদ্বন্দ্ব আছে, অনেকের মধ্যে প্রভেদ আছে, কিন্তু আলাদা কিছুই না। বুঝতে পারলেন? রাষ্ট্রের কর্মচারীও যিনি, সরকারি কর্মচারীও কিন্তু তিনি। তো হ্যাঁ, রাষ্ট্রের মধ্যে যে বেসরকারি ভাবে নিযুক্ত হয় না কর্মচারী এমন নয়। তার আগে একটা জিনিস জেনে নেই, সেটা হলো সরকারের কর্তৃত্বাধীনে যারা যারা নিযুক্ত হবে সকলেই রাষ্ট্রের কর্মচারী বলে গণ্য হবে। এবার আসেন তাহলে সরকারি কর্মচারী কারা? এই লোকগুলোই সরকারি কর্মচারী বলে গণ্য হবে। তাদের আবার একটা তালিকা দেয়া আছে 21 ধারায়। 21 ধারায় কিন্তু আলাদা করে সংজ্ঞা নাই। বুঝতে পারলাম? তাহলে 21 ধারায় ওইভাবে আলাদা করে সংজ্ঞা নাই, শুধু বলা আছে নিম্নের যে ব্যক্তিগণ তারা সবাই সরকারি কর্মচারীর মধ্যে পড়বেন। মোটামুটি একটা তালিকা দেয়া আছে যে একজন বিচারক, যারা গ্রেপ্তার করতে পারে, যারা নির্বাচন কমিশনে কাজ করে, এই ধরনের লোক, সামরিক বাহিনীর সদস্য, তারা সবাই সরকারি কর্মচারী বলে গণ্য হবে। এইটা একটা মনে করেন তালিকা। 21 ধারায় হলো সরকারি কর্মচারীর তালিকা, আর 14-তে হলো রাষ্ট্রের কর্মচারী কাকে বলে। এখানে বলেছে সরকারের কর্তৃত্বাধীনে বহাল নিযুক্ত নিয়োজিত প্রত্যেক কর্মকর্তা কর্মচারী রাষ্ট্রের কর্মচারী বলে গণ্য হবে। আচ্ছা, তাহলে একই জিনিস হইলো কিনা? একই জিনিস, কিন্তু আলাদা করে যেহেতু 2টা ধারায় দেয়া আছে, সরকারি কর্মচারী আসলে আমরা 21 ধারা ব্যবহার করব, বোঝার জন্য বললাম কথাটা। আর রাষ্ট্রের কর্মচারী আসলে আমরা 14 ধারা ব্যবহার করব, কিন্তু মূলত একই ধরনের ব্যক্তিদেরকে বোঝানো হয়েছে। শুধু সামান্য একটু পার্থক্য, 21 ধারায় বলেছে কি, যে ব্যক্তি তার কাজের বিনিময়ে সরকারের নিকট থেকে বেতন ভাতাদি সহ সকল সুযোগ সুবিধা ভোগ করে তিনি সরকারি কর্মচারী। যদি এভাবে আসে আলাদা করে, যেহেতু পেনাল কোডে 2টা আলাদা সেকশন দেয়া আছে, রাষ্ট্রের কর্মচারী আসলে আমরা সংজ্ঞাটা এভাবে লিখবো, সরকারের কর্তৃত্ব বলে বহাল নিযুক্ত নিয়োজিত যে কোনো কর্মকর্তাকে রাষ্ট্রের কর্মকর্তা কর্মচারী বলে। আর যদি সরকারি কর্মচারী আসে সংজ্ঞাটা শুধু একটু ঘুরিয়ে লিখবো, যে ব্যক্তি তার কাজের বিনিময়ে পারিশ্রমিকটা সরকারের নিকট থেকে নেয়, বেতন ভাতাদি সুযোগ সুবিধা সরকারের নিকট থেকে গ্রহণ করে, তারাই সরকারি কর্মচারী। বুঝতে পারলাম? আচ্ছা,
কিন্তু একই ব্যক্তি বা একই ধরনের ব্যক্তিদেরকে বোঝানো হয়েছে। তারপর একটা লিস্ট আছে, লিস্টটা একটু পড়ে ফেলতে হবে। সামরিক বাহিনীর সদস্য, সকল বিচারক যারা থাকবেন, জুরি, এসেসর, পঞ্চায়েতের সদস্য, যে ব্যক্তি আইনানুগভাবে অপর ব্যক্তিকে আটক করে রাখতে পারে, গ্রেপ্তার করে রাখতে পারে, স্বাস্থ্য জননিরাপত্তা বিভাগে নিয়োজিত, নির্বাচন কমিশনের সাথে জড়িত, তারপরে এই যে জমির হিসাব নিকাশ গুলো রাখে এই ধরনের রাজস্ব আদায়কারী কর্মকর্তা, সকলেই সরকারি কর্মচারী বলে গণ্য হবেন। এমনকি যদি কোনো বেসরকারি প্রতিষ্ঠান, সেটাতে মূলধনে সরকারের অংশ থাকে, সরকারের বিনিয়োগ থাকে, এটাও সরকারি কর্মচারী বা সরকারি সংস্থা বলে গণ্য হবে। আচ্ছা, আপনারা দেখবেন একটা কথা মাইনর একটা আমরা পড়ি, সেটা হলো সরকারি হাসপাতাল, যেমন ধরেন ভিকটিমের ট্রিটমেন্ট আপনি কোথায় করাবেন? সরকারি হাসপাতাল অথবা সরকার কর্তৃক নির্ধারিত কোনো হাসপাতাল। তার মানে সরকারি নয়, কিন্তু সরকারের সাথে লিঙ্ক আপ আছে ওই হাসপাতালগুলো, এইরকম বোঝানো হয় আর কি। তাহলে যে কোম্পানি বা সংস্থার মূলধনে সরকারের অংশ থাকে সেটাও সরকারি বলে গণ্য হয়। আচ্ছা, সরকারটা একটু জেনে নেই, সরকারটা আসলে কি। 17তে সরকারের সংজ্ঞা দেয়া আছে। নির্বাহী দায়িত্ব যে পালন করে, সরকারের কয়টা বিভাগ? আইন বিভাগ, শাসন বিভাগ, নির্বাহী বিভাগ, তাই না? এর মধ্যেই পড়েছে বিচার বিভাগও। নির্বাহী বিভাগ, বিচার বিভাগ, ভুল বললাম নাকি? আছে বিচার বিভাগ, শাসন বিভাগ, তার মধ্যে শাসন বিভাগের মধ্যে পড়েছে নির্বাহী বিভাগ। আমি দুঃখিত, উল্টো পাল্টা হয়ে গেল। আচ্ছা, বিচার বিভাগ এবং শাসন বিভাগ। তো এই যে শাসন বিভাগের যে অংশটা, অর্থাৎ কার্যনির্বাহী দায়িত্ব পালন করে, এই অংশটাকে সরকার বলে। বুঝতে পারলাম? তাহলে সরকার বলতে পুরো সমগ্র বাংলাদেশে কার্যনির্বাহী দায়িত্ব যারা পালন করে তারাও সরকার হতে পারে, ক্ষমতাপ্রাপ্ত অন্য যে কোনো ব্যক্তিও সরকার, অর্থাৎ নির্বাহী দায়িত্বটা পালনের জন্য যাদেরকে দেয়া হয় তারাও কি হবে? সরকার বলে গণ্য হবে। এই হলো 17 ধারা। তাহলে 14, তারপরে 17, তারপরে 21, এভাবে নেব। আচ্ছা, 20 ধারাটাও একটু দেখে নিবেন। বিচারালয়, বিচারালয় বলতে সাধারণত কাদেরকে বোঝায়? যারা বিচারিক দায়িত্ব, বিচার করে, যারা বিচার কার্যক্রম সম্পন্ন করে, এই ধরনের ব্যক্তিদেরকে কি বলা হয়? বিচারালয় বলা হয়। তার মানে বিচারালয় বলতে ব্যক্তিকে বোঝায়, যে ব্যক্তি কি করে? বিচার কার্যক্রম সম্পন্ন করে, কোনো মামলার রায় দিতে পারে, দেওয়ানি মামলার রায় হতে পারে, ফৌজদারি মামলার রায় হতে পারে, আপিল না করা হলে যাদের রায় চূড়ান্ত বলে গণ্য হয় তারাই কিন্তু বিচারালয় বলে গণ্য হবে। 21 পড়ে ফেলছি, 22 ধারাটা নেব। অস্থাবর সম্পত্তি। স্থাবর সম্পত্তি আপনারা জানেন, স্থাবর সম্পত্তি হচ্ছে যে সম্পত্তিটা মুভেবল নয়, এক জায়গা থেকে আরেক জায়গায় কি করা যায় না, স্থানান্তর করা যায় না। মুভেবল প্রপার্টিকে বলা হয় অস্থাবর সম্পত্তি। আপনি নড়াচড়া করতে পারছেন, যে কোনো, এই যে ধরেন মাউস হতে পারে, টেবিল চেয়ার হতে পারে, যেটা আপনি এক জায়গা থেকে এক জায়গায় নিয়ে যান, নিয়ে যেতে পারেন, এটা হলো অস্থাবর সম্পত্তি। আর যেটা ভূমি বা ভূমির সাথে সংযুক্ত, তো আপনি তো আর পরীক্ষায় আসলে এভাবে লিখতে পারবেন না যে যেটা নড়ানো চড়ানো যায় না। আসলে আমরা কি লিখবো? জমির সাথে আবদ্ধ, স্থায়ীভাবে আবদ্ধ যে সম্পত্তিটা এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করা যায় না, সেটাই হলো স্থাবর সম্পত্তি। 23টা একটু দেখবেন। 23, অসাধুভাবে, দুঃখিত, অবৈধ লাভ। অবৈধ লাভ কি? যে লাভ, যে সম্পত্তি লাভ করলেন সেটাতে আপনার আইনানুগ হক ছিল না, অধিকার ছিল না, আপনি লাভ করে ফেললেন, তাহলে এই লাভটা হলো অবৈধ লাভ। অবৈধ ক্ষতি, একটা ব্যক্তির এমন ক্ষতি করে ফেললেন, সেই ব্যক্তির কি ছিল? আইনানুগ অধিকার ছিল সম্পত্তিতে, তাহলে এটা অবৈধ ক্ষতি হয়ে গেল। এগুলো পড়ে নিবেন, এগুলোতে সময় নষ্ট করলে আমরা বেশি দূর যেতে পারবো না। হ্যাঁ, এগুলো সংজ্ঞা কষ্ট করে একটু পড়ে নিতে হবে। এবার আসেন অসাধুভাবে, ডিসঅনেস্টলি। অসাধুভাবে বলতে 24 ধারায় অসাধুভাবে একজনের অবৈধ লাভ করিয়ে দিলেন, আরেকজনের অবৈধ ক্ষতি সাধন করলেন। তাহলে একজনকে অবৈধ লাভ করাতে গেলে বিপরীত দিকে আরেকজনের ক্ষতি সাধন তো হবেই, হবে না? তো এইভাবে যদি কিছু করা হয় কারো ক্ষতি সাধনের উদ্দেশ্যে, কাউকে অবৈধভাবে লাভবান করার উদ্দেশ্যে, তাহলে আপনি এই কাজ অসাধুভাবে করেছেন বলে গণ্য হবেন। এই হলো 24 ধারা। এরপরে আমরা 25-এ যাব। 25-এ প্রতারণামূলক ভাবে, প্রতারণা করার অভিপ্রায়, কাউকে ফাঁকি দেওয়ার অভিপ্রায়, প্রবঞ্চনা করার অভিপ্রায় যদি কোনো কাজ করা হয় তাহলে সেটি প্রতারণামূলক ভাবে করা হয়েছে বলে গণ্য হবে। প্রতারণা হলো নাউন বলতে পারি, আর প্রতারণামূলক ভাবে হলো আপনি কোনো কাজ কিভাবে সম্পাদন করলেন, অ্যাডজেক্টিভ। বুঝতে পারলেন? ইংরেজিও শেখাচ্ছি, পার্টস অফ স্পিচ। তাহলে একটা হলো প্রতারণায় ফাঁকি দেওয়া, প্রবঞ্চনা করা, কাউকে ঠকানো, এটা বুঝি আমরা নর্মালি, তাই না? কোনো কাজ যদি এইভাবে করেন, কাজটা তাহলে কিভাবে করলেন? প্রতারণামূলক ভাবে করলেন, ফাঁকি দিয়ে কোনো কাজ করিয়ে নিলেন। এইখানে হলো প্রতারণা আর প্রতারণামূলক ভাবের পার্থক্য, তাই না? আমরা প্রতারণা আলাদা অংশ দেখবো 415-র পরের দিকে, আর এদিকে সংজ্ঞা।
কোনো কাজ যদি ফাঁকি দিয়ে করিয়ে নেন তাহলে সেটি প্রতারণামূলক ভাবে হয়েছে বলে গণ্য হবে। 27 ধারাটা একটু নেব। স্ত্রী, কেরানি বা ভৃত্যের সম্পত্তি। স্ত্রীর অধীনে সম্পত্তি আছে, আপনি সারা বছর যা রোজগার করেছেন স্ত্রীর কাছে জমা রেখেছেন, স্ত্রী এটা কি করতে পারবে? আত্মসাৎ করে ফেলতে পারবে, যে আমার স্বামী সম্পত্তি মানে তো আমার সম্পত্তি, আমি যে কাউকে দান করে ফেলবো, এই সুযোগ আছে? পেনাল কোড বলতেছে না, এই সুযোগ নাই। স্ত্রীর কাছে যে সম্পত্তি গচ্ছিত আছে সেটা তার স্বামীর সম্পত্তি বলে গণ্য হবে। তার মানে এখন 500 টাকা যদি সরিয়ে ফেলে, আমি যদি অ্যাডভোকেট সাহেবের পকেট থেকে 500 টাকা সরিয়ে ফেলি, আমি চুরি করেছি বলে গণ্য হব, কারণ এটা একটা গচ্ছিত সম্পত্তি। একইভাবে কেরানির নিকটে যে সম্পত্তি থাকে, কেরানি বলতে যে কোনো অফিসের কর্মচারী, এই যে আপনাকে কারেন্সি স্কট ডিউটি দেওয়া হয়, টাকা পয়সা আপনার হেফাজতে, তাই বলে কি আপনি এগুলোর মালিক? এগুলোর মালিক কিন্তু অফিসের প্রধান কর্মকর্তা বা সকল ফোর্সের এটা সম্পদ, তাই না? তো তাহলে এগুলো আবার কি হবে? সংশ্লিষ্ট ব্যক্তির সম্পত্তি বলে গণ্য হবে, আপনি শুধুমাত্র কেয়ারটেকার। একইভাবে ভৃত্যের ক্ষেত্রে মানে বাড়ির চাকর, সে বাড়ির মালিক হতে পারবে না, সে সম্পদের গচ্ছিত রাখার জন্য দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি। স্ত্রী, কেরানি বা ভৃত্যের সম্পত্তি যথাক্রমে তার স্বামী, অফিস প্রধান, অথবা বলতে পারি সরকার, আর বাড়ির মালিকের সম্পত্তি বলে গণ্য হবে। 27 ধারা। 28 করতে হবে নকলকরণ। জালকরণ বা নকলকরণ। নকলকরণ কিভাবে করে? নকলকরণ কোনো কিছু যদি আপনি হুবহু আরেকটার মতো করে বানান, শতভাগ মিল নাই, কিন্তু আপনি আমারটার মতো করে আপনি বানানোর চেষ্টা করছেন, মেলেনি, তারপরেও এটা নকল হয়েছে বলে গণ্য হবে। 3টা গুরুত্বপূর্ণ কথা বলা আছে। সদৃশ্যতার সাহায্যে ভ্রান্তি উৎপাদনের জন্য যদি কাউকে ঠকানোর উদ্দেশ্যে কোনো কিছু এমন করে প্রস্তুত করা হয় যেটা দেখতে অনেকটা একই রকম, তাহলে আপনি নকল করেছেন বা আমি নকল করেছি বলে গণ্য হব। তাহলে এক বস্তুকে অন্য বস্তুর সাদৃশ্য করে, এক বস্তুকে অন্য বস্তু সাদৃশ্য করে প্রস্তুত করলেই কোনো ব্যক্তি নকল করেছেন বলে গণ্য হবেন। সাদৃশ্য হতে হবে, মানুষের ভ্রান্তি উৎপাদনের নিমিত্তে হতে হবে, আর হুবহু নকল না হলেও চলবে। এটা দিয়ে কাউকে কি করতেছেন? আপনি ঠকিয়ে ফেলতেছেন। দেখবেন একই রকম ক্রিম নকল বাংলাদেশের বাজারে তো অ্যাভেলেবল সবকিছু নকল পাওয়া যায়। আচ্ছা, তাহলে বুঝলাম এটাই হলো নকলকরণ। হুবহু একরকম না হলেও আপনি নকল করলেই এটা নকল। কাউকে প্রবঞ্চনা করলেন তাহলে এটা নকলকরণ করে হয়েছে বলে গণ্য হবে। 29 দেখবো আমরা। 29 দলিল। দলিল পড়ে নিবেন, কারণ কি সাক্ষ্য আইনে আমরা দলিলের সংজ্ঞা পড়েছি, তাই না? সাক্ষ্য আইনে 3 ধারায় যে কোনো পদার্থের উপরে অক্ষর, চিহ্ন, অঙ্কের সাহায্যে সবগুলো দিয়ে যে কোনো এক বা একাধিক উপায়ে যখনই কোনো কিছু বর্ণনা করা হয় তখনই সেটা দলিলে রূপান্তরিত হয়। একটা কাগজের উপরে একটু আঁকিবুকি করলেন, এটাও একটা দলিল। বুঝতে পারলাম? অক্ষর হতে পারে, চিহ্ন হতে পারে, যে কোনো সংখ্যা হতে পারে, সবগুলো মিলিয়ে হতে পারে, কিছু বর্ণনা করলেই সেটা দলিল বলে গণ্য হবে। 29 সাক্ষ্য আইনে 3 ধারা দিয়ে ফেলতে পারবেন। এবার আসেন মূল্যবান জামানত এবং উইল, এই দুইটাও একটু নিতে হবে। প্রথমে তো দলিল বানালেন, এই দলিলে যদি কাউকে কোনো অধিকার দেওয়া হয়, কোনো অধিকার সৃষ্টি হয়, সম্প্রসারিত হয়, বিলুপ্ত হয়, হস্তান্তরিত হয়, তাহলেই এটি মূল্যবান জামানতে রূপান্তরিত হয়ে গেল। আমরা যে মনে করি জামানত মানে এতগুলো টাকা দেয়া, এরকম কিছু না। মূল্যবান জামানত মূলত একটা দলিল, যেই দলিল দিয়ে আপনি কাউকে অধিকার দেন, অধিকার কারো কাছ থেকে নেন, কোনো অধিকার হস্তান্তর করা হয়, সম্প্রসারিত, বিলুপ্ত, মুক্ত করা হয়, অথবা কারো আইনানুগ অধিকার নাই মর্মে ঘোষণা করা হয়। বুঝতে পারলাম? তাহলে দলিল চিনলে মূল্যবান জামানতও চিনবেন। যে কোনো অক্ষর, অঙ্ক, সংখ্যা দিয়ে দাগ দিলেই আপনার এটা দলিল বলে গণ্য হবে। কিন্তু দলিল হলেই কিন্তু মূল্যবান জামানত হবে না। মূল্যবান জামানত হতে গেলে অবশ্যই সেটার মূল্য থাকতে হবে, কারো অধিকার হতে হবে, কোনো কিছু হস্তান্তর হতে হবে। হ্যাঁ, এই ছিল 30 ধারা মূল্যবান জামানত। 31 দেখবো উইল। উইলও এক ধরনের দলিল, তবে উইল একটা বেসরকারি দলিল। উইলকে বলা হয় ওসিয়তমূলক দলিল। উইল কথাটার মানে হলো ইচ্ছা, কোন ব্যক্তির ইচ্ছা প্রকাশ করে, কোন ব্যক্তির ইচ্ছা দলিলের মধ্যে যখন প্রকাশ করে সেটাই হলো উইল। তো উইল বলতে স্পেসিফিকলি ওসিয়তমূলক দলিলকে বোঝায়। ওসিয়ত করে গেলাম আমার সম্পত্তি আমার মৃত্যুর পর এই এই ব্যক্তিরা কি হবে, পাবে, এটাই হলো উইল। 31 উইল। সরাসরি 34 ধারাটায় চলে যাব। 34 ধারা দেখেন। এই ধারাটা, যতগুলো ধারা পড়েছি সংজ্ঞার ধারা অবশ্যই গুরুত্বপূর্ণ, তার মধ্যে এই ধারাটা থেকে শুরু হলো বেশি গুরুত্বপূর্ণ। 34 ধারা। 34 ধারায় বলেছে অভিন্ন অভিপ্রায় বা সাধারণ অভিপ্রায় বলতে পারেন, একই অভিপ্রায় বলতে পারেন। অভিপ্রায় কথাটা থাকলেই চোখ বন্ধ করে 34 ধারা লিখে ফেলবেন।
অভিন্ন অভিপ্রায়, সাধারণ অভিপ্রায়, একই অভিপ্রায় সম্পাদিত কার্য। যদি কতিপয় ব্যক্তি একই অভিপ্রায় পূরণকল্পে কোনো কাজ করে, তারা ওই অপরাধে এমন ভাবে দণ্ডিত হবে যেন প্রত্যেকে নিজে নিজে ওই অপরাধটি সংগঠন করেছে। তিনজন ব্যক্তি মিলে একত্রিত হয়ে একজন ব্যক্তিকে খুন করলেন। একজন ব্যক্তিকে খুন করা হলো, তো কোন ব্যক্তির ছুরির আঘাতে খুন হলেন এটা পরের ব্যাপার। 34 ধারা অনুযায়ী প্রত্যেককে দায় নিতে হবে এমন ভাবে যেন প্রত্যেকেই ওই ব্যক্তিকে খুন করেছে। বুঝতে পারলেন? কারণ সকলের একই ধরনের অভিপ্রায় ছিল। এটাকেই বলে কমন ইন্টেনশন। 149 ধারায় পাবো আমরা কমন অবজেক্ট। ওখানে থাকবে সাধারণ উদ্দেশ্য, পাশাপাশি ওখানে 5 বা ততোধিক ব্যক্তি থাকবে, আর এখানে 2জন ব্যক্তি থেকে এর বেশি যে কোনো ব্যক্তি হতে পারে। তাহলে 34 ধারা বুঝলাম অভিন্ন অভিপ্রায়, সকলের মনে একই ধরনের ইচ্ছা, এই একই ইচ্ছা পোষণ করে 3জন ব্যক্তি মিলেই ঠিক করলো একজনকে খুন করবে। 3জনের মনে খুন করার ইচ্ছা আছে কিনা? খুন করার ইচ্ছা আছে। 3জনই গেল, একজন পা ধরলো, একজন হাত ধরলো, আর একজন খুন করে ফেললো। কিন্তু কোনো সমস্যা নাই, যেহেতু 3জনেরই খুন করার ইচ্ছা ছিল, প্রত্যেকেই এমন ভাবে দণ্ডিত হবে যেন প্রত্যেকেই তাকে খুন করেছে। বুঝতে পারলাম? এটাকেই বলে কমন ইন্টেনশন। কমন ইন্টেনশন, সাধারণ অভিপ্রায়, একই অভিপ্রায়, অভিন্ন অভিপ্রায়। বাংলা দেখে ভেবাচাকা খাবেন না, অভিপ্রায় কথাটা খেয়াল করবেন। সামনে সাধারণ আছে না একই আছে এটা দেখার দরকার নেই, শুধু দেখবেন অভিপ্রায় আছে না উদ্দেশ্য আছে। অভিপ্রায় হলেই 34 ধারা। আচ্ছা, 34 ধারা প্রয়োগের আবার 3টা শর্ত রয়েছে, একটু দেখে নেব। অপরাধটা সংগঠিত হতে হবে। তাহলে মনে মনে প্ল্যান করলেন, এক্সিকিউট হলো না প্ল্যান, তাহলে কি আপনি অপরাধী হবেন? না। অপরাধ অবশ্যই সংগঠিত হতে হবে, একাধিক ব্যক্তি মিলে অপরাধ সংগঠিত হতে হবে, এবং তাদের সকলের মধ্যে কমন ইন্টেনশন থাকতে হবে। পাশাপাশি তাদের মধ্যে একটা প্ল্যানও থাকবে, তারা একটা পরিকল্পনা করেই 3জন ব্যক্তি বা 4জন ব্যক্তি যখন একটা কাজ করবে, অবশ্যই তারা পূর্ব পরিকল্পনা নিয়েই কাজ করবে। তাহলে 34 ধারা প্রয়োগের শর্ত হলো 3টা। কখন আপনি 34 ধারা প্রয়োগ করতে পারবেন? অপরাধটা সংগঠিত হতে হবে, অপরাধী ব্যক্তি অবশ্যই একাধিক হবে, পাশাপাশি তাদের মধ্যে কমন ইন্টেনশন থাকবে, এবং পূর্ব পরিকল্পিত হবে। আচ্ছা, এবার আমরা 39 ধারায় যাব। 34-এর পরে সরাসরি 39 ধারাটা নিয়ে নেন। স্বেচ্ছাকৃত ভাবে, ভলান্টারিলি। স্বেচ্ছাকৃত ভাবে বলতে আপনি একটা কাজ জানেন যে এই কাজটা করলে এই কাজের ফলাফল এরকম হতে পারে, জেনে শুনেও ফলাফল জেনেও আপনি ইচ্ছাকৃত ভাবে ওই কাজটা সম্পাদন করলেন, তার মানে কি আপনি স্বেচ্ছায় করেছেন। আপনি জানেন ছুরিকাঘাত করলে একটা লোক মারা যেতে পারে, তারপর আপনি তাকে ছুরিকাঘাত করলেন, তাহলে তো খুন হবেই। খুন হবে না? এটাই বলেছে ইচ্ছাকৃত ভাবে বলতে নিজের ইচ্ছায় কোনো কৃত কোনো কার্য। 39-40-এ দেখবো অপরাধ কাকে বলে। ফৌজদারি কার্যবিধি 4-এর 1-এর মূর্ধন্যয় আমরা অপরাধ করে ফেলেছি, নতুন করে সংজ্ঞায় আর গেলাম না। বিশেষ আইন, স্থানীয় আইন একটু দেখে নিবেন। স্থানীয় আইন সাধারণত কোনো সুনির্ধারিত এলাকার প্রতি প্রযোজ্য হয়, যেমন আমরা পুলিশ আইনটা বলতে পারি, পৌর এলাকার ক্ষেত্রে প্রযোজ্য হয় পুলিশ আইন, তাই না? আবার স্পেশাল অ্যাক্ট, নারী শিশু নির্যাতন দমন আইন স্পেশাল আইন। কেন? কোনো বিশেষ বিষয়ের প্রতি প্রযোজ্য। নারী শিশু আইন কোনো এলাকায় সীমাবদ্ধ নয়, কোনো গণ্ডিতে সীমাবদ্ধ নয়। তাহলে কোথায় সীমাবদ্ধ? সারা বাংলাদেশেই প্রয়োগযোগ্য, কিন্তু কি বিশেষ বিষয়ের প্রতি, নারী শিশুদের প্রতি, তাই না? এই জন্য এগুলোকে বলা হবে স্পেশাল অ্যাক্ট। স্থানীয় আইন বলতে বোঝাবে কোন আইনগুলো, যে আইনগুলো কোনো একটা সুনির্ধারিত এলাকার মধ্যে প্রযোজ্য। রেলওয়ে আইন, রেলওয়ের বাইরে কোথায় প্রযোজ্য হবে বলেন? এটাই হলো স্থানীয় আইন, বিশেষ আইন। আশা করি বুঝতে পেরেছেন। 44-এ যাব, ক্ষতি বা অনিষ্ট। ক্ষতির মধ্যে আপনি আমাকে আঘাত দিলেন, এটাই যে ক্ষতি হলো এমন না। আমার সুনামের নষ্ট করলেন, বাইরে গিয়ে আমার নামে প্রোপাগন্ডা ছড়ালেন, এটাও ক্ষতি বলে গণ্য হবে। তাহলে ক্ষতির অর্থ দেহ, মন, সুনাম, সম্পত্তি। বুঝতে পারলাম? হৃদয়ের ক্ষতি সাধন হলেও ক্ষতি সাধন হয়েছে বলে গণ্য হবে। দেহ, মন, সুনাম, সম্পত্তির ক্ষতি ক্ষতি বলে গণ্য হবে। আচ্ছা, এই ছিল লস, লস প্রজেক্ট ক্ষতি। এরপরে দেখবো আমরা সরাসরি 52, সদ্বিশ্বাস। কোনো কাজ, এই যে ক্লাসে আসছেন মনোযোগ নাই, আপনি সৎ বিশ্বাসে ক্লাস করতেছেন না, তাহলে যদি আপনি শতভাগ সতর্কতা মনোযোগ সহকারে ক্লাস করেন, তাহলে সেটা সৎ বিশ্বাসে করেছেন বলে গণ্য হবেন। এটাই বলেছে কোনো ব্যক্তি সতর্কতা এবং যথাযথ সতর্কতা, যতটুকু সতর্ক থাকা দরকার, যতটুকু কনসার্ন থাকা দরকার, এতটুকু সতর্কতা এবং মনোযোগ সহকারে যদি কোনো কাজ সম্পাদিত হয়, তাহলে এটা সৎ বিশ্বাসে হয়েছে বলে গণ্য হবে। 52 ক যাবো আমরা একটু, আশ্রয় দান। এইবার আসেন, গিভ শেল্টার। হারবারিং মানেও আশ্রয় দান। হ্যাঁ, তাহলে আসেন কিভাবে আশ্রয় দেয়। আপনি আসছি থাকতে চাইলেন আমার বাসায়, স্যার একটা রাত আমাকে আশ্রয় দেন, আমি আপনাকে আশ্রয় দিয়ে ফেললাম, এটাই হলো আশ্রয় দান।
পেনাল কোডে আশ্রয় দানের একটু ভিন্নার্থে প্রয়োগ আছে। যেমন কোনো ব্যক্তিকে আপনি বাড়িতে থাকতে দিলেন না, কিছু টাকা পয়সা দিলেন লুকানোর উদ্দেশ্যে। কি উদ্দেশ্যে? গ্রেপ্তার এড়ানোর উদ্দেশ্যে। তবে হ্যাঁ, এটা আপনাকে অবশ্য জানতে হবে যে উনি গ্রেপ্তার থেকে পলাতক। কোনো ব্যক্তি গ্রেপ্তার এড়ানোর উদ্দেশ্যে অপর কোনো ব্যক্তিকে খাদ্য, পানীয়, অস্ত্র শস্ত্র, যে কোনো কাপড় চোপড়, বস্ত্র হতে পারে, টাকা পয়সা, আর কি গাড়ি ঘোড়া, যাই দিয়ে সাহায্য সহযোগিতা করুক না কেন, তিনি আশ্রয় দান করেছেন বলে গণ্য হবেন। একটু এক্সেপশন আছে। একজন স্বামী তার স্ত্রীকে আশ্রয় দিলে আশ্রয় দান বলে গণ্য হবে না, স্ত্রী স্বামীকে আশ্রয় দিলে এই বিধান প্রযোজ্য হবে না। এছাড়া যদি গ্রেপ্তার এড়ানোর উদ্দেশ্যে কেউ কাউকে আশ্রয় দেয়, তাহলে তারা অপরাধ করেছে এবং সেই অপরাধের দরুন সংশ্লিষ্ট ধারায় তিনি দণ্ডিত হবেন। বুঝতে পারলাম? স্বামী স্ত্রীকে আশ্রয় দিলে কেন আশ্রয় দান বলে গণ্য হবে না? স্বামী তো স্ত্রীকে আশ্রয় দিতেই পারে, বা স্ত্রী স্বামীকে আশ্রয় দিতেই পারে, তাহলে কে আশ্রয় দিবে বলেন? পরে আশ্রয় দিল না, পরের দিন তাদের ডিভোর্স হয়ে গেল, সংসার টিকবে? আচ্ছা, মাঝে মাঝে ক্লাসের মধ্যে একটু মজাও করতে হয়, আপনাদের ঘুম পায় না? তাহলে বুঝলাম আমরা আশ্রয় দান। হ্যাঁ, আশ্রয় দান মানে কি? আপনি অস্ত্র শস্ত্র, গোলা বারুদ, পোশাক পরিচ্ছদ, টাকা পয়সা যাই দেন না কেন আশ্রয় দান বলে গণ্য হবে। ব্যতিক্রম পাবো, একটা ব্যতিক্রম ধারা পাবো, সন্ত্রাস বিরোধী আইনের 14 ধারা পাবেন। এখানে আবার দেখবেন বাবা মা ভাই বোনও যদি আশ্রয় দেয়, সেটাও কিন্তু আশ্রয় দান বলে গণ্য হবে না। এটা একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। সন্ত্রাস বিরোধী আইনটা একটা এক্সেপশনাল আইন, জানেন? এত কিছু ব্যতিক্রম আছে যেটা অন্য অন্য আইনের ক্ষেত্রে নাই। যেমন আপনি 161 ধারা লিপিবদ্ধ করলে আমরা কি করি না, সাক্ষী সিগনেচার নেই না, তাই না? সন্ত্রাস বিরোধী আইনে পাবেন সাক্ষী নিজের হাতে তার জবানবন্দি লিপিবদ্ধ করবে এবং সেটাতে স্বাক্ষর করবে। আচ্ছা, এগুলোতে যাবো না, দেরি হয়ে যাবে। 53তে দেখবো আমরা, পরের অধ্যায়ে চলে এসেছি। 53 দণ্ডের প্রকারভেদ। এটা নিয়ে দ্বিধাদ্বন্দ্ব, অনেকে বলেন স্যার দণ্ড 5 প্রকার হবে না দণ্ড 6 প্রকার হবে। দেখেন, যেটা বাতিল হয়ে যায় সেটা কি আর থাকে ভাই? বলেন, থাকে না। তাহলে দণ্ড যেটা বাতিল আছে সেটা বাতিল, বাকি যে দণ্ডগুলো থাকলো আমরা এগুলো গুনবো। তাহলে মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড, কারাদণ্ড, সম্পত্তি বাজেয়াপ্তকরণ, অর্থদণ্ড, এই 5 প্রকারের দণ্ড আমরা পাবো। অনেকেই কারাদণ্ডটাকেও 2 ভাগে লেখে, একটা হলো সশ্রম কারাদণ্ড, বিনাশ্রম কারাদণ্ড। এটা তো কারাদণ্ডের শ্রেণী বিভাগ, এটা তো দণ্ডের শ্রেণী বিভাগ নয়, কি তাই না? আচ্ছা, তাহলে দণ্ডের শ্রেণী বিভাগ যদি আসে, আমরা লিখবো পেনাল কোডের 53 ধারা অনুযায়ী দণ্ড আমরা 5 প্রকারের দণ্ড দেখতে পাই। মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড, অর্থদণ্ড, সম্পত্তি বাজেয়াপ্তকরণ বা অর্থদণ্ড, কারাদণ্ড। মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড, কারাদণ্ড, অর্থদণ্ড, সম্পত্তি বাজেয়াপ্তকরণ। এবার আপনি বলেন যে কারাদণ্ডকে আরো 2 ভাগে ভাগ করা যায়, এটা আপনার উপস্থাপন, আপনার লেখার সৌন্দর্য। বুঝতে পারলাম? লিখিত পরীক্ষায় আসলে পরে লিখবেন যে কারাদণ্ডকে আরো 2 ভাগে ভাগ করা যায়। আচ্ছা, আসলে আমরা এভাবেই লিখবো, নিম্নলিখিত ভাবে 5 ভাগে ভাগ করা হয়েছে। আজকে পড়ার জিজ্ঞেস করবেন না দণ্ড কয় প্রকার, দণ্ড কিন্তু 5 প্রকার। 54 ধারায় যাব। 54, 55, 55 ক অলরেডি পড়ে এসেছেন 2 বার। কোথায় কোথায় পড়েছেন মনে আছে? 54, 55, 55 ক। 54 ধারায় আমরা দেখব, সরকার যে কোনো ব্যক্তির মৃত্যুদণ্ড অপরাধী ব্যক্তিকে না জানিয়ে তার মতামতের তোয়াক্কা না করেই কমিয়ে দিতে পারে বা অন্য যে কোনো দণ্ডে পরিবর্তন করতে পারে। ফৌজদারি কার্যবিধি 402(3), 402 পড়ছেন, 1, 2, 2 এর ক পড়ছেন, ওইখানে পড়ছেন, আরো পড়েছেন পিআরবি 286 বিধিতে আমরা পড়েছিলাম দণ্ড কার্যকরের ক্ষেত্রে কি ব্যবস্থা, আরো পড়েছি অনেকগুলো বিধিতে আমরা এই যে এই ধারাগুলো পড়েছি। অর্থাৎ সরকার দণ্ড রদবদল করতে পারবে, দণ্ড পরিবর্তন করতে পারবে। একইভাবে রাষ্ট্রপতিকেও একই ক্ষমতা দেওয়া হয়েছে। 54তে সরকার মৃত্যুদণ্ড কমিয়ে যে কোনো দণ্ড দিতে পারবে। 55তে যাবজ্জীবন কারাদণ্ড কমিয়ে 20 বছরের নিচে বা 20 বছর মেয়াদী দণ্ডে দণ্ডিত করতে পারবে। 55 কয়ে বললো একইভাবে 402, 401, 402-এ সরকারকে যে ক্ষমতা দেওয়া হয়েছে, 402 এর কয়ে রাষ্ট্রপতিকেও একই ক্ষমতা দেওয়া হয়েছে মৃত্যুদণ্ডের ক্ষেত্রে, তাই না? একইভাবে 54 পেনাল কোডের 54, 55-তে যে ক্ষমতা সরকারকে দেওয়া হলো, 55 কয়ে রাষ্ট্রপতিকেও একই ধরনের ক্ষমতা দেওয়া হলো। তিনি কি কি করতে পারবেন? 54, 55 মতে দণ্ড ব্যাক্ষেপ, বিলম্বন, ক্ষমা, দণ্ড কমিয়ে দেয়া, দণ্ড পরিবর্তন, এগুলো লাঘব সব করতে পারবেন। বুঝতে পারলাম? সম্ভবত প্রবিধানে 11, 20 বা এরকম বিধিও একটা পড়েছিলাম আমরা এই ধরনের কথা। আচ্ছা, এরপরে যাব 57 ধারাটা একটু নিবেন। 57 ধারাটা গুরুত্বপূর্ণ। যাবজ্জীবন কারাদণ্ড যখন আমরা হিসাব করব, যাবজ্জীবন কারাদণ্ড সমান দণ্ডের মেয়াদের ভগ্নাংশ হিসাবের সময়, যাবজ্জীবন কারাদণ্ড সমান 30 বছর ধরে নিতে হবে। এগুলো আদালতের কার্যক্রম। হ্যাঁ, কোন ব্যক্তি যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হলেন, হওয়ার পর
তার এই দণ্ডটা যে কোনো কারণে অর্থদণ্ডে কনভার্ট করা হলো, যে ঠিক আছে তিনি এতদিন কারাদণ্ড ভোগ করুক, এতদিন অর্থদণ্ড ভোগ করুক, তখন যাবজ্জীবন কারাদণ্ড সমান তারা 30 বছর ধরে নিয়ে তারা ক্যালকুলেট করবে। বুঝতে পারলাম? এটাই বলেছে যে যখন আমরা যাবজ্জীবন কারাদণ্ড সমমান কতদিন কারাদণ্ড হবে এটা হিসাব করবে আদালত, তখন যাবজ্জীবন সমান 30 বছর কারাদণ্ডের সমান দণ্ড ধরে নিয়ে হিসাব নিকাশ করতে পারবে। আচ্ছা, এরপরের ধারায় যাব। 60 ধারাটা একটু দেখবেন। দণ্ডের কিছু অংশ সশ্রম, কিছু অংশ বিনাশ্রম, পুরো দণ্ডটাই সশ্রম কারাদণ্ড, পুরোটাই বিনাশ্রম কারাদণ্ড দিতে পারে। এটা অপরাধ এবং ওই কোন ব্যক্তি অপরাধ করলেন এবং আদালতের উপরে নির্ভর করবে, এগুলো আদালতকে ক্ষমতা দেওয়া হয়েছে। এবার আসেন টাকা, অর্থদণ্ড বা জরিমানা দণ্ড যে দেয়া হয়, এই জরিমানা দণ্ডে যাদের বইয়ে 20 বছর লেখা আছে এটা 30 বছর করে নেন। ভাষ্য বইটা দেখেন, ভাষ্যতে কত বছর লেখা আছে? 2টা ধারা আছে, কিন্তু ভুল করার সুযোগ নাই। একটা হলো দেখেন 55, 55-তে 20 বছর লেখা আছে। 55 এখানে বলেছে যাবজ্জীবন কারাদণ্ড যদি আদালত কমিয়ে দিতে চায় কোনো ব্যক্তিকে 20 বছরের নিচে দণ্ডে দণ্ডিত করবে। আর 57-তে যখন যাবজ্জীবন কারাদণ্ড হিসাব করা হবে, উল্টো পাল্টা করবেন না এটা, তখন এরা যাবজ্জীবন সমান 30 বছর ধরে নিবে। আমি যেটা বলি এটা নেন, বইয়েরটা কেটে দেন। আচ্ছা, এটা নিয়ে পরে আলোচনা করতেছি, দেরি হয়ে যায়, অনেক পড়া পড়বো, সময় নাই। কারাদণ্ড কিছু অংশ, সম্পূর্ণ অংশ, আংশিক হতে পারে, আংশিক সশ্রম, আংশিক বিনাশ্রম, পুরোটা সশ্রম, পুরোটা বিনাশ্রম হতে পারে 60। এরপরে সরাসরি 64টা নেব। জরিমানা অনাদায় কারাদণ্ড, কোনো ব্যক্তিকে অর্থদণ্ড দেয়া হলো, তিনি অর্থদণ্ড দিতে পারলেন না, তার মানে কি অর্থদণ্ড আদায় হলো না, এটা অনাদায়ে কারাদণ্ড দেয়া যাবে। তাহলে জরিমানা অনাদায়ে কারাদণ্ড দান করা যাবে 64 ধারা। 65 ধারায় আবার বললো এই যে জরিমানা অনাদায়ে কারাদণ্ড দিবে, এই কারাদণ্ডটা আবার কতটা হবে? মূল দণ্ডের 1/4 বেশি হবে না। একইভাবে ফৌজদারি কার্যবিধি 33 ধারায়ও এই কথাটা বলা আছে। তার মানে মূল যে দণ্ডটা হলো সেটার 1/4 বেশি হবে না। ধরেন মূল দণ্ড দেওয়া হলো 20 বছর, এখন 20 বছরের সঙ্গে জরিমানাও দণ্ড দেওয়া হলো, জরিমানা দণ্ড দেওয়া হলো 5 লাখ টাকা। ওই ব্যক্তি 5 লাখ টাকা দিতে পারছে না, আরো কিছুদিন জেল খাটবে। তবে 5 লাখ টাকা সমপরিমাণ কতদিন জেল খাটবে এটা যে আপনি হিসাব করবেন, এটা মূল দণ্ডের 4/1 বেশি হবে না। এগুলো আর কি হিসাব আছে, একটু জেনে রাখলেই হবে, এত ডিটেলস লাগবে না। 68 জরিমানা অনাদায়ে, জরিমানা যদি আদায় হয়ে যায় তখন কি হবে? জরিমানা আদায় হলে ওই ব্যক্তি যেহেতু জরিমানা দিতে পারেনি জন্য এতদিন জেল খাটলো, তাহলে এখন যেহেতু জরিমানা দিতে পারছে তাকে জেল থেকে মুক্তি দিতে হবে, অর্থাৎ কারাদণ্ডের মেয়াদ শেষ হবে। আচ্ছা, এরপরে সরাসরি চলে যাব আমরা 73 ধারাটা নেই, নির্জন কারাবাস। আবার জরিমানা দণ্ড যদি আপনি দিয়ে দেন এমনিও কারামুক্তি হবে। হ্যাঁ, জরিমানা দণ্ড আদায় হয়ে গেলে কারামুক্তি হবে। আনুপাতিক অংশ যদি আদায় হয় বাকি অংশটুকু জেল খাটলেই হবে। 75-100 টাকার জন্য ধরেন আপনাকে কতদিন জেল? 30 দিন জেল। তার মধ্যে 75 টাকা পরিশোধ করতে পারছেন, তখন কতদিন জেল হবে? বাকি অংশটুকু জেল হবে, বা ধরেন 1 সপ্তাহ জেল কাটার পর বাকি টাকাটা পরিশোধ করে দিচ্ছে, তখন সাথে সাথে মুক্তি দিতে হবে। এগুলো বলা আছে, লাগবে না। আমরা নির্জন কারাবাস যাব, দেখেন একটু নির্জন কারাবাসের সংজ্ঞা লিখবো এভাবে। যদি আসে নির্জন কারাবাস কাকে বলে, বা টিকা লিখুন নির্জন কারাবাস, সলিটারি কনফাইনমেন্ট বলে। ইংরেজি গুলো সাথে সাথে একটু শিখে নেবেন, হ্যাঁ, গুরুত্বপূর্ণ। যারা সাব ইন্সপেক্টর পরীক্ষা দিবেন তাদের আরো ইংরেজি গুলো বেশি উচিত দেওয়া। আমরা অনেক ইংরেজি লিখেছি পরীক্ষার খাতায়। আচ্ছা, আমার শ্রদ্ধেয় ছাত্র পুরো রাষ্ট্রদ্রোহ নাকি পুরোটা ইংরেজিতে লিখছে, এরকম শুনতে পেয়েছি আমি পরে। তো যাই হোক, ইংরেজি গুলো গুরুত্বপূর্ণ, হ্যাঁ, ইংরেজি উপস্থাপন। তাহলে নির্জন কারাবাস মূলত কোনো অপরাধী ব্যক্তিকে যদি সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়, তার এই দণ্ড যখন তিনি ভোগ করবেন, আদালত এই মর্মে দণ্ড ভোগের সময় আদেশ দিতে পারে, দণ্ডদানের সময় আদেশ দিতে পারে যে তাকে সুনির্ধারিত অংশ নির্জন কারাবাসে রাখা হোক, জনসাহচর্য থেকে দূরে, জনসাধারণের সংস্পর্শ থেকে দূরে, আলাদা করে কোনো একটা নির্জন জায়গায় তাকে কারাবাস ভোগ করানো হোক। এটাই হলো নির্জন কারাবাস। তাহলে নির্জন কারাবাস কাকে বলে এভাবে একটু বানিয়ে লিখবেন। নির্জন কারাবাস বলতে কোনো ব্যক্তিকে জনসাহচর্য থেকে দূরে নির্জনে আটক করে রাখা বোঝায়। সাধারণত সশ্রম কারাদণ্ডের ক্ষেত্রে আদালত কোনো ব্যক্তিকে নির্জন কারাবাস দিতে পারে। তো কতদিন পর্যন্ত নির্জন কারাবাস দেয়? 3 মাস, সর্বোচ্চ 3 মাস পর্যন্ত নির্জন কারাবাস দিয়ে থাকে। 6-এর সাথে 1, 6-এর বেশি হলে 2, 2 মাসের বেশি হবে না, আর 1 বছরের বেশি হলে 3 মাসের বেশি হবে না। সুন্দর করে একটা সরা লেখা আছে, আমি দিয়ে দিব এখন গ্রুপে দিছি, যদিও আপনারা এগুলো রাখেন না, আবার দিয়ে দিব এখন। তাহলে আপনি বুঝতে পারবেন কতদিন দণ্ডে কতদিন নির্জনে রাখবেন। অর্থাৎ 6 মাসের নিচে যদি কারাদণ্ড হয়, 6 মাসের
কারাদণ্ডই 6 মাস। নির্জনে রাখতে পারবে সর্বোচ্চ 1 মাসের বেশি পারবে না। 6 মাস থেকে 1 বছর কারাদণ্ড। 2 মাসের বেশি নির্জনে রাখা যাবে না, বেশি নির্জনে রাখলে তো মানুষ পাগল হয়ে যাবে। এরপর 1 বছরের বেশি হলে সর্বসাকুল্যে 3 মাস, এর বেশি আপনি দিতেই পারবেন না। তাহলে নির্জন কারাবাস কতদিন দেয়া যায়? সর্বসাকুল্যে 3 মাসের বেশি দেয়া যায় না। এবার আসেন নির্জন কারাবাস গুলো কিভাবে ভোগ করবে। অবশ্যই নির্জন কারাবাস একটানা 14 দিনের বেশি কাউকে ভোগ করানো যাবে না। 3 মাস কারাদণ্ড ঠিক আছে, কিন্তু সময়ও তো আছে আপনার হাতে 1 বছরের বেশি, তাই না? তো ধীরে ধীরে 5 দিন 7 দিন এভাবে করে আদালত এগুলো ওই ব্যক্তিকে ভোগ করাবে। একটানা 14 দিনের বেশি নির্জন কারাবাস ভোগ করা যাবে না। পূর্বে একটু বিশ্রাম দেন, পরে একটু বিশ্রাম দেন, এভাবে করে পূর্বে এবং পরে বিশ্রাম দিতে হবে। কারাদণ্ডের মেয়াদ 3 মাসের বেশি হলে কোনো মাসে 7 দিনের বেশি হবে না। 3 মাসের বেশি 6 মাস 7 মাস 8 মাস, মূল কারাদণ্ডই তার এত। তাহলে অনেক সময় আছে না, তো তাহলে আপনি 7 দিনের বেশি তাকে নির্জনে রাখার দরকার নাই, এটা বলেছে। হ্যাঁ, এরপরে যাব আমরা পেনাল কোডের 75 ধারা বর্ধিত দণ্ড। বর্ধিত দণ্ড দেখবো আমরা। এনহ্যান্স পানিশমেন্ট বলা হয়, এক্সট্রা পানিশমেন্টও বলতে পারেন, তবে এনহ্যান্স ভাষাটা বেশি সুন্দর। বর্ধিত সাজা বা বর্ধিত দণ্ড কাকে বলে? কোনো ব্যক্তি পেনাল কোডের 12 অধ্যায় পাবো আমরা, 12 অধ্যায় 230 থেকে 263 ক পর্যন্ত আছে। এখানে বিভিন্ন ধরনের মুদ্রা এবং স্ট্যাম্প সম্পর্ক, মুদ্রা সংক্রান্ত যে অপরাধ, মুদ্রা নকলকরণ, জালকরণ, জাল মুদ্রার আমদানি রপ্তানি, এই ধারাগুলো আছে এখানে। হ্যাঁ, এগুলো পড়ি না আমরা, এগুলো আসে না। আল্লাহ রহমতে একটা চ্যাপ্টার বাদ দেওয়া যায়, সেটা হলো 12 অধ্যায়। কিন্তু এই 12 অধ্যায়ের কথা বারবার বারবার বলা আছে, কারণ এগুলো খুব গুরুত্বপূর্ণ অপরাধ। এরপর আসেন 17 অধ্যায় 378 থেকে 462 ক পর্যন্ত আছে। তো এই যে ধারাগুলো, 378 মানে কি? চুরি ডাকাতি দস্যুতা থেকে শুরু করে বাদ বাকি অপরাধগুলো, সম্পত্তির বিরুদ্ধে সংগঠিত অপরাধগুলো। কোনো ব্যক্তি এই 12 এবং 17 অধ্যায়ের অপরাধগুলো যদি করে, করার পর 3 বা ততোধিক বছরের জন্য দণ্ডিত হয়, আবার একই ধরনের অপরাধ করে, তখন তাকে পূর্বের দণ্ডের চেয়ে বেশি দণ্ডে দণ্ডিত করার যে বিধান, এটাকেই বলে বর্ধিত দণ্ড। তাহলে কিভাবে লিখবো আমরা? কোনো ব্যক্তি 3 বা ততোধিক বছরের জন্য দণ্ডিত হওয়ার পর একই ধরনের অপরাধ করলে, তাহলে তাহলে সে তো দুষ্ট। জানা শোনার পরেও, দণ্ড ভোগ করার পরে আবার অপরাধ করছে, এবার কি আর আগের মতো দণ্ড দিবে আদালত? এবার দণ্ডটা বাড়িয়ে দিবে। এভাবেই পূর্ববর্তী দণ্ডের চেয়ে পরবর্তীতে বেশি দণ্ডে দণ্ডিত করার বিধানকেই বলা হয় বর্ধিত দণ্ড বা ইনহ্যান্স পানিশমেন্ট। বর্ধিত দণ্ড কতদিন দিতে পারবে? যাবজ্জীবন কারাদণ্ড পর্যন্ত দেয়া যাবে, 10 বছর পর্যন্ত সশ্রম বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা যাবে। বর্ধিত দণ্ডের সঙ্গে অন্যান্য আইনের ধারাগুলো পড়ে ফেলবেন, লিখতে পারে পেনাল কোড সহ বিভিন্ন আইনে বর্ধিত দণ্ডের বিধান আলোচনা করুন, তখন আপনার এই ধারাগুলো লাগবে। ফৌজদারি কার্যবিধি 221-7 ধারা মোতাবেক চার্জ গঠনের সময় ওই ব্যক্তি আগে কোনো অপরাধ করেছিলেন কিনা, পূর্ববর্তী দণ্ড, এটাও আমরা কি করি? চার্জ গঠনের সময় আদালত দেখি যে আদালত এটা আবার দেখে। এটা আপনি নোটের মধ্যে দিতে পারবেন 221-7। এটা কিন্তু বর্ধিত দণ্ড দণ্ড নয়, এটা হলো চার্জে বর্ধিত দণ্ডের উল্লেখ থাকা। হ্যাঁ, আর মূল ধারা ব্যবহার করতে পারবো আমরা পিআরবি 450, 458, অস্ত্র আইনের 20-এর কটা দিতে পারবেন। আমরা দেখিনি অস্ত্র আইনের মোটামুটি 13, 14, 15 ধারার বিধান লঙ্ঘন করে প্রকাশ্যে অস্ত্র নিয়ে ঘোরাফেরা করলে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা যায়। অস্ত্র আইনে একটাই ধারা মৃত্যুদণ্ড, 20-এর ক। এই জন্য এই ধারাটাকে বর্ধিত দণ্ডের ধারা বলা হয়। সড়ক পরিবহনের 100 ধারায় দেখবেন বর্ধিত দণ্ডের ব্যবস্থা। আরো অন্যান্য আইনগুলো আছে। হ্যাঁ, এই পর্যন্তই, 75 ধারা পর্যন্তই থাকবে। আমার ইচ্ছা ছিল 106 পর্যন্ত যাওয়া, কিন্তু পারলাম না। আজকে আবার আমাদের জরুরি আছে অফিসে, হ্যাঁ, তাড়াতাড়ি বের হতে হবে। মোটামুটি বুঝতে পারছি না? রিভিশনের দরকার আছে? আচ্ছা, একটু ছোট করে একটা রিভিশন দেই 2 মিনিটে। প্রথমে আমরা গুরুত্বপূর্ণ বিষয়গুলো পড়লাম। আইন কমিশন গঠন হবে 1834 সালে। আইন কমিশনের চেয়ারম্যান হলেন লর্ড ম্যাকুলে। পেনাল কোড আইন, পেনাল কোড লেখা যাবে, দণ্ডবিধি লেখা যাবে, বাট বাংলাদেশ দণ্ডবিধি লেখা যাবে না। 1860 সালের 45 নম্বর আইন 6 অক্টোবর 1860 সালে প্রণয়ন হয়। 1 জানুয়ারি বা 1 জানুয়ারি 1862-তে কার্যকর হয়। মূল আইন, মৌলিক আইন, সাবস্টেন্টিভ ল বলা হয়। পেনাল কোডকে যুগপৎ আইনও বলা হয়। একই সাথে অপরাধ এবং দণ্ডের বিধান রয়েছে। সর্বোচ্চ শাস্তি 303, মৃত্যুদণ্ড, সর্বনিম্ন শাস্তি 510, 24 ঘন্টা 10 টাকা পর্যন্ত জরিমানা দণ্ডে দণ্ডিত করা যাবে। মৃত্যুদণ্ডের বিধান রয়েছে 10টি ধারায়: 121, 32, 194, 302, 3, 5, 7। এরপরে 326-এর ক, 364-র ক, 396। এই হলো মৃত্যুদণ্ডের ধারা সমূহ। আচ্ছা, এরপরে সরাসরি এক ধারায় চলে গেলাম। শিরোনাম বা দণ্ডবিধি আইনের নামটা এখানে, কেন নামটা এরকম হবে, কত নম্বর আইন? 45 নম্বর আইন। এরপরে বাংলাদেশের অভ্যন্তরে যদি এই ধরনের অপরাধ ঘটে দণ্ডবিধি আইন অনুযায়ী বিচার করতে পারবেন। বাংলাদেশের বাইরে সংগঠিত হলেও আইন বলে বাংলাদেশের ভেতরে বিচার করতে পারবেন। বাংলাদেশের রেজিস্ট্রিকৃত বিমানে বা জাহাজে অনুষ্ঠিত হলেও দণ্ডবিধি আইনটি প্রয়োগযোগ্য হবে।
সরাসরি চলে গেছি 14 ধারায় রাষ্ট্রের কর্মচারী, 17 ধারায় নিয়েছি সরকার, 19 ধারাটা একটু দেখতে পারেন জজ বা বিচারক কারা, এরপরে 20-এ হলো বিচারালয়, 21-এ সরকারি কর্মচারী, 22-এ অস্থাবর সম্পত্তি, 23-এ অসাধুভাবে অবৈধ লাভ অবৈধ ক্ষতি, 24-এ অসাধুভাবে, 25-এ প্রতারণামূলক ভাবে। সংখ্যাগুলো অবশ্যই পড়বেন, হ্যাঁ আমি সংক্ষেপে গেলাম। 27-এ স্ত্রী কেরানি বা ভৃত্যের সম্পত্তি মূলত কার সম্পত্তি বলে গণ্য হবে। 28-এ নকলকরণ, 29-এ দলিল, 30-এ মূল্যবান ওই দলিলটাই বিভিন্ন শর্ত সাপেক্ষে মূল্যবান জামানতে পরিণত হবে। ওই দলিলটাই যদি কোনো ওসিয়তমূলক দলিল হয় তখন এটা উইল বলে গণ্য হবে। 34 ধারা পড়লাম কমন ইন্টেনশন, পাশাপাশি অবজেক্টটাও একটু জানলাম, তাই না? বেআইনি সমাবেশের ক্ষেত্রে ব্যবহৃত হয় কমন অবজেক্ট 149 ধারা। এরপরে দেখলাম ভলান্টারিলি স্বেচ্ছাকৃতভাবে 39, 40-এ অপরাধ, অপরাধের সংজ্ঞাটা বলিনি, যে কাজ করলে আইনে শাস্তির বিধান রয়েছে সেটাকেই অপরাধ বলে। ফৌজদারি কার্যবিধি 4-এর দন্তন্য। নারী শিশু নির্যাতন দমন আইনের কত ধারা করেছেন? 2-এর ক। 41, 42 বিশেষ আইনে স্থানীয় আইন উল্টো করে পড়বেন। 42 প্রথমে ব আসে না মুখে, এটা হবে স্থানীয়। 41-এ আসবে বিশেষ আইন। তাহলে 41-এ বিশেষ আইন উল্টো, 42-এ বিশেষ আইন হলে সুন্দর ছিল, তাই না? কিন্তু 41-এ বিশেষ আইন, 42-এ স্থানীয় আইন। 44-এ অনিষ্ট বা ক্ষতি, 52 সদ্বিশ্বাস, 52 কয় পড়লাম আশ্রয় দান, 53-তে দণ্ড পড়লাম 5 প্রকার। কারাদণ্ডের ক্লাসিফিকেশন রয়েছে সশ্রম বিনাশ্রম, এটা ভিন্ন কথা, তবে আমরা 5 প্রকার দণ্ড লিখবো। 54-তে সরকার যদি মৃত্যুদণ্ড হ্রাসকরণ করতে চায় অপরাধী ব্যক্তির সম্মতি ব্যতি রেখে যে কোনো সময় তার দণ্ডটা পরিবর্তন করতে পারবে, কমিয়ে দিতে পারবে। যাবজ্জীবন কারাদণ্ড কমিয়ে 20 বছর পর্যন্ত করে দিতে পারবে। 55 কয়ে বলেছে রাষ্ট্রপতিকেও একই ধরনের ক্ষমতা দেওয়া হয়েছে। 57-তে দণ্ডের মেয়াদ যখন হিসাব করবে যাবজ্জীবন সমান 30 বছর। এই দুইটা গোলমাল করতেছেন আপনারা, এই দুইটা গোলমাল করা যাবে না। 60-এ পড়লাম পুরো দণ্ড সশ্রম দিতে পারবে, আংশিক সশ্রম দিতে পারবে, বিনাশ্রম দিতে পারবে, এটা আদালতের উপর নির্ভর করবে। জরিমানা অনাদায়ে কারাদণ্ডও দেয়া যাবে, আবার জরিমানার টাকা আদায় হয়ে গেলে কারাদণ্ড পরিশোধ হয়ে যাবে। আবার জরিমানা অনাদায়ে কারাদণ্ড দেওয়ার সময় 1/4 বেশি হবে না। এগুলো এমসিকিউ, হ্যাঁ। এরপরে দেখলাম নির্জন কারাবাস, এইটা হলো আপনার লিখিতর জন্য গুরুত্বপূর্ণ। নির্জন কারাবাস কাকে বলে, কোনো ব্যক্তিকে কতদিন নির্জন কারাবাস দেয়া যায়, সর্বমোট দণ্ড এত থেকে এত হলে কতদিন পর্যন্ত নির্জন কারাবাসে রাখা যাবে। 73, 74, 74 হলো নির্জন কারাবাসের মেয়াদ। আর এরপরে দেখবো বর্ধিত দণ্ড। বর্ধিত দণ্ডটা খুবই গুরুত্বপূর্ণ, অলরেডি পরীক্ষায় এসেছিল, হ্যাঁ। 75 ধারায় বর্ধিত দণ্ড, কোনো ব্যক্তি পেনাল কোডের 12 এবং 17 অধ্যায়ের অপরাধ করার পর 3 বা ততোধিক বছরের জন্য যদি দণ্ডিত হওয়ার পর একই ধরনের অপরাধ পুনরায় সংগঠন করে তখন আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড অথবা 10 বছর পর্যন্ত সশ্রম বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করতে পারে। এভাবে কোনো ব্যক্তিকে একই অপরাধের দরুন পূর্বের চেয়ে বেশি দণ্ডে দণ্ডিত করার যে বিধান, এটাকেই বর্ধিত দণ্ড বলা হয়। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।